শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নীলা গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। জ্বালানি সংকট যেন কোনোভাবেই কাটছে না, নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। রেশনিং সিস্টেম ছিল, সেটি তুলে দেওয়া হয়েছে। নানা রকম নজরদারি চলছে বিভিন্ন জায়গা থেকে। প্রতিদিনই নানা অভিযানে জব্দ করা হচ্ছে তেল, ডিজেল, পেট্রোল। সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীরা বলছেন পর্যাপ্ত তেল আছে, কিন্তু পেট্রোল পাম্পের লাইন কোনোভাবেই কমছে না। এবং আজকে আমরা যখন কথা বলছি তখনও সংসদে নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রীদেরকে এ বিষয়ে বিভিন্ন রকম তথ্য দিতে হয়েছে এবং খোদ এমপিরাই বলছেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তেল পাচ্ছেন না। এই যখন অবস্থা, তখন আমরা আজকের বিষয় নির্ধারণ করেছি জ্বালানি তেল আছে নাই, কোথায় আছে কোথায় নাই, সেই সব বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। এই আলাপে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদ এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব জনাব ইমরান আহমেদ। ইমরান হাসানও রয়েছেন আমাদের সাথে। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটির সদস্য জনাব ইশতিয়াক আকিব। আপনাদের তিনজন অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসবো। জ্বালানি সংকটে উন্নয়ন সহযোগীদের কাছে $2 বিলিয়ন অর্থ সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান। দেশে জ্বালানি তেলের মজুদ আছে আগামী মাস পর্যন্ত। জ্বালানি বিভাগের মুখপাত্র, যুদ্ধ দীর্ঘায়িত হলে বাড়তে পারে দাম, আভাস তথ্য উপদেষ্টার। মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকার। সংসদে প্রধানমন্ত্রী 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরুর ঘোষণা। ঋণ দিতে কৃষক কার্ডকে জামানত হিসেবে বিবেচনার সুপারিশ বিশেষজ্ঞদের। কৃষি খাত আধুনিকায়নের তাগিদ। এবং দুদিনের মধ্যে ইরান আমেরিকা ফের বৈঠক, জানালেন ট্রাম্প। দ্বিতীয় দফায় আলোচনার কাঠামো চূড়ান্ত করতে তেহরানে পাকিস্তানের প্রতিনিধি দল। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই ইশতিয়াক আকিব, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমরা যখন কথা বলছি তখন দেশের সর্বত্রই যে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে জ্বালানি তেলের সংকটের বিষয়। সংকটটি মূলত বৈশ্বিক সংকট। সরকার এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি, জনজীবনে বিপর্যস্ত হতে পারে এই জন্য, কিন্তু যে তেলের ভোগান্তি সেটি কিন্তু কমছে না। নানা পদক্ষেপ এরই মধ্যে নেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয়, কেন এই ধরনের সমস্যা তৈরি হলো বা এই ভোগান্তিটা কেন হচ্ছে? কেউ কেউ কৃত্রিম সংকটের কথাও বলছে। আপনার মূল্যায়ন শুনবো। ধন্যবাদ দর্শকদের, ধন্যবাদ আমাদের আজকে আমাকে শোনার জন্য। এখানে আমাদের সংকটটা আপনি যেটা বললেন এটা হচ্ছে বৈশ্বিক সংকট। এখানে তো আসলে যদি আপনি বলেন এখানে তো দায় সরকারের, কিন্তু যেইখানটাতে আমরা সমস্যাটা বোধ করছি যে সরকার পক্ষ থেকে সঠিক তথ্যের অভাব, সেটা হচ্ছে আমরা বোধ করছি। আপনি দেখেন যে মানুষ হচ্ছে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না। এমনকি নিউজে এমন এসেছে অনেকে 24 ঘন্টা দাঁড়িয়ে থেকেও তারা তেল পায়নি। কিন্তু সরকার থেকে কখনোই এই যে সংকটটা, এটাকে স্বীকারই করা হচ্ছে না। তারা বলতেছে কোনো সংকট নাই, যথেষ্ট মজুদ আছে, এবং তারা হচ্ছে দামদার বলতেছে হ্যাঁ আমাদের যথেষ্ট মজুদ আছে। কিন্তু এই যে আস্থার সংকটটা তৈরি হচ্ছে, সংকটটা একটা আস্থার সংকটই বলবো, কারণ মানুষের মাঝে আপনার ভোক্তা পর্যায়ে তারা দেখা যাচ্ছে যে অনেকের মাঝে এই প্রবণতাটা, যেহেতু সংকট তৈরি হতে পারে তার আগে থেকে এটা কিনে রাখতে চায়। তো এখানে সরকারি আস্থার সংকটটা আমার মনে হয় সরকার তৈরি করেছে, এটা হচ্ছে এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে তেলের দামটা বজায় রাখার ক্ষেত্রে বর্তমানে এখন যে তেলের দাম, এটা নির্ধারণ করা হয়েছে মার্চ মাসের শেষে। এরপরেও কিন্তু আপনার সারা বিশ্বে তেলের
দাম ওঠানামা করলেও সরকার কিন্তু কৃত্রিমভাবে এই দামটাকে একই বজায় রেখেছে, কিন্তু এটা করার জন্য কিন্তু তাদের কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে, এবং এই ভর্তুকিটা কিন্তু শেষমেশ আবার সে জনগণের পকেট থেকেই যাবে। এবং আরো একটা সমস্যা যেটা আমি বোধ করি হচ্ছে যে, যেহেতু তেলের দামটা কৃত্রিমভাবে এখন কম, এবং নিশ্চয়ই এবং অলরেডি আমাদের জ্বালানি মন্ত্রী বলেছেন যে হয়তো মে মাসে দামটা আবার বাড়িয়ে দেওয়া হবে, অনেক মজুদদাররা যখন দাম বাড়বে তখন বিক্রি করবে এরকম একটা মনোভাব থেকেও তারা তেলের মজুদ রাখছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে পানির ট্যাঙ্কের ভিতরে বা হচ্ছে গোপন গর্ত করে তারা হচ্ছে তেল জমা করে রাখছে, যখন বেশি দাম হবে তখন বিক্রি করে। তো সব দিক থেকে এখানে যে আপনার একটা বাজারে আস্থার সংকটটা যে তৈরি হয়েছে, আমার মনে হয় সেটাই এই ডিস্ট্রিবিউশনে এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সমস্যাটা তৈরি করছে। জি, আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু শুনে আসি। সৈয়দ সাদাত আহমেদ রয়েছেন আমাদের সঙ্গে। সৈয়দ সাদাত আহমেদ, আপনি শুনছিলেন এই যে তেলের সংকট, সরকার কি আসলে তথ্যটা খুব স্বচ্ছভাবে উপস্থাপন করতে পারছে, নাকি আস্থার সংকট তৈরি হচ্ছে? যেটি আকিব বলছিলেন যে জনগণের ভেতরে এক ধরনের আস্থার সংকট রয়েছে, প্যানিক বাইং হচ্ছে। হয়তোবা সরকার যখন তথ্যটা দিয়ে দিচ্ছে যে 1 মাসের মধ্যে তেলের দাম বাড়বে বা 1 মাসের মতো মজুদ আছে, এইসব তথ্যগুলো দেওয়া, আমরা তো শেয়ার বাজারের ক্ষেত্রেও জানি যে প্রাইস সেন্সিটিভ তথ্য দিতে হয় না, কিন্তু সব তথ্য সবার জানবার কথা নয়। এই তথ্যগুলো দেওয়ার কারণেও কি এমনটা ঘটছে? আপনার কাছে কি মনে হয়? প্রথমত ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ। আর এই নববর্ষতে আমাদেরকে এখন এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্ট ফেস করতে হচ্ছে দেশের, যেটা আমরা সবাই এটা ভোগ করছি, আমরা সবাই রিয়েলাইজও করছি। আর জিনিসটা হলো যে আমরা এখন যদি একটা ন্যাশনাল ক্রাইসিস হিসাবে দেখি, আপনি একটা ন্যাশনাল ক্রাইসিস দেখতে পারেন, বাট ইন্টারন্যাশনাল ক্রাইসিসও দেখতে পারেন। বেসিক্যালি আমরা এখন একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মধ্যে মানে ঢুকে গেছি। এরপরও পার্শ্ববর্তী দেশগুলা, অনেক দেশগুলা দুনিয়াতে আপনার এর মধ্যে পেট্রোলিয়াম প্রাইস বাড়ায়ছে, একবার না একের অধিকবার বাড়ায়ছে। কিন্তু আমাদের বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যতটুক ভর্তুকি দিতে হবে দিয়ে যাচ্ছে। জনগণের পকেটে বা জনগণের ডেইলি লাইফে যেন কোনো চাপ না আসে, চেষ্টা, মানে আমি বলবো যে চেষ্টার কোনো কম নাই, চেষ্টার একদম 100% করে যাওয়া হচ্ছে জনগণের জন্য, দেশের জন্য। তো এটা আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে। প্রথম জিনিস হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাপ্রিসিয়েট। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের পক্ষে থেকে আমরা সবাই ক্রিটিসিজম করতে কিন্তু খুবই এক্সপার্ট। আমরা না, উনি যেটি বললেন যে ultimately it will go to the কথা বলছি না, মানে shoulder আমি কাছে যদি বলছি যাচ্ছে। যে হ্যাঁ, এখন আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, এখন ধরেন আমরা যদি আজকে বলি যে পেট্রোলিয়ামের সংকট হচ্ছে, বা একটা অ্যানার্কি শুরু করা হচ্ছে, বা একটা প্রপাগান্ডা করা হচ্ছে যে ডিজেল নাই, পেট্রোল নাই, আমাদের কাছে সাপ্লাই নাই, এটা একটা অ্যানার্কি মানুষের মধ্যে। ফর এক্সাম্পল, আমি নিজেও একটা পাম্প ওনার, তো আমরাও কিছু জিনিস ফেস করি, যেখানে আমরা দেখতাম যে একটা বাইক ওনার হয়তো 200 টাকা 300 টাকা তেল ভরতো, এখন সে লাইনে দাঁড়ায় কষ্ট করে, যে ঘন্টা পর ঘন্টা দাঁড়ায় যখন ফিল আপ করছে, সে কিন্তু 600 টাকা ভরে নিচ্ছে। গাড়িওয়ালাও যে 2000 টাকা নিত, সে এখন দরকার হলে 5000 টাকার তেল ভরে নিচ্ছে। তো এখন আমাদেরও কিছু দায়িত্ব আছে। দায়িত্বটা কি? যে আমাদেরকে এটাকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে হবে, ইকুয়ালি আমার নিজেরও রেসপন্সিবিলিটি থাকতে হবে অ্যাজ আ কার ওনার, বাইক ওনার, যে আমিও আমার যতটুকু দরকার অতটুকু প্রয়োজন অনুযায়ী নিই, আবার নিব দরকার হলে, লেটস শেয়ার। কিন্তু এখন যেটা হয়েছে কি, ওই যে ভয় ভীতি দিয়ে মানুষকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে সবাই কিন্তু একদম এক্সট্রিম পর্যায়ে মানে ফিল আপ করছে। তো এখন এটা একটা। আরেকটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, যখন ইন্টারন্যাশনালি পুরো ওয়ার্ল্ডে একটা চাপ এসছে অয়েল সোর্সিং এ, আমরা কিন্তু যথেষ্ট করে যাচ্ছি। বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলেন, এনার্জি মিনিস্ট্রি বলেন, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে সোর্সিং করতে। কেন শুধু এটা পেট্রোলের উপরে, অকটেন এন্ড ডিজেলের উপরে না, আমাদের পাওয়ার জেনারেশনের উপরে এফেক্ট করবে। আমাদের কিন্তু এখনো বাড়িঘর, ইন্ডাস্ট্রি, এগুলা পাওয়ার জেনারেশন চলছে। আমার ভাই ইমরান ভাই এখানে রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন, আই বিলিভ হি ইজ দ্য সেক্রেটারি বা প্রেসিডেন্ট। জি, তো
উনিও বুঝে যে এটা কতটুকু এফেক্ট করবে উনাদের ইন্ডাস্ট্রিতে, কেন এই একই জিনিসে ইট উইল এফেক্ট প্রত্যেকটা ঘরে ঘরে। তো আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, সবাইকে কিন্তু এটার প্রতি আমাদেরকে কম্প্রোমাইজিং হতে হবে। আর ইফ দ্য গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ডু সামথিং গুড, উই মাস্ট অ্যাপ্রিসিয়েট, উই মাস্ট কমপ্লাই। তো আমার শুধু একটাই অনুরোধ থাকবে যে এখন পর্যন্ত সরকার যেইভাবে প্রাইসটা ধরে রেখেছে, আমি জানি না এটা আমরা কতদিন সাস্টেইন করতে পারবো, বিকজ ইন্টারন্যাশনালি অয়েল পারচেসিং প্রাইস বেড়ে যাচ্ছে। আজকে সকালেও আমরা একটা মিটিং এ ছিলাম, যেখানে আমরা শুনছিলাম যে যথেষ্ট প্রেসার দেওয়া হচ্ছে যে প্রাইস বাড়ানোর জন্য। কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের সবকিছুর একটা অ্যাসোসিয়েশন থাকে, একটা সিন্ডিকেট থাকে, সবকিছু। তো এত বছর পরে যখন বিএনপি পাওয়ারে এসছে, বিএনপি আসতে না আসতে এত বড় একটা ক্যালামিটি ক্রাইসিস ফেস করছে, এটা ট্যাকেল দিচ্ছে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে দ্য প্রেশারটা হচ্ছে কিন্তু ইমেন্স, ঘাড়ের উপরে চরম একটা প্রেশার আছে। তো আপনি আপনার বুঝতে হবে এই সিন্ডিকেট চাবেই যে এখন লাভ করতে, একটা বেনিফিট নিতে, বাট এই সিন্ডিকেটটাকে সিন্ডিকেট ধরার দায়িত্ব কার? সরকারের, এটা অবশ্যই। কিন্তু আপনাকে ওখানেই আমি আসছিলাম যে প্রধানমন্ত্রী সাহেব এটা যে একটা দায়িত্ব নিয়ে, উনি একটা স্ট্রং সিদ্ধান্ত নিয়ে উনি এই সিন্ডিকেটকে ওভাররুল করে পারচেস করছে, অয়েল পারচেস করে এটা যথাযথ ডিস্ট্রিবিউট করে, এনার্জি সেক্টর বলেন, পেট্রোলিয়াম বলেন, সব দিকে উনি প্লেস করছে। তো এটা একটা সিন্ডিকেটকে ব্রেক করে আনা হচ্ছে। তাছাড়া আপনি প্রাইসটা যে এই যে ভর্তুকি দিচ্ছে, আমরা বুঝি এটা আমাদের ট্যাক্স পেয়ার মানি, কিন্তু এখন আমি যদি এখানে বলতে যাই যে হ্যাঁ এটা দিন শেষে জনগণের ঘাড়েই আসবে, জি দেশটা জনগণের উপরেই আসবে। আর এটার সাথে আমাদের কিন্তু অনেক কাঠামো আমাদেরকে ওয়ার্কআউট করতে হবে। ট্যাক্সেশনের ব্যাপার আছে, আপনার মানুষের টিন বলেন, এই বলেন, অনেক কিছু। মানে এখন আমি একদম ডিরেক্টলি এফেক্ট করে না হয়তো, হ্যাঁ ডাইরেক্টলি করে না, বাট সবারই করে। দিন শেষে কিন্তু প্রত্যেকটা স্তরের মানুষের কিন্তু এটা দিন মজুরিতে এফেক্ট করবে। আপনি বাজারের দাম দেখবেন আস্তে আস্তে বাড়া শুরু করেছে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু আপনাকে সবাই মিলে যদি সহযোগিতা করি, আমরা আমাদের নিজেদের পার্ট যদি সবাই করি, যেরকম আননেসেসারি গাড়ি নিয়ে ঘোরার এখন দরকার নেই। কেন আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, তারা এখন 5 দিন থেকে 2 দিন অফ করে দিয়েছে অফিসিয়ালি, মানে উইকেন্ড ছাড়া আরো 2 দিন অফ করে দিয়েছে, ওয়ার্কিং ডে কমায় নিয়ে আসছে। তারা আপনার আননেসেসারি গাড়ি নিয়ে ঘোরা বা কোনো কাজ ছাড়া, মানে কাইন্ড অফ আ কারফিউ বা লকডাউন কাইন্ড অফ করে দিয়েছে। কেন তাদের অয়েল পারচেসিং নাই। তো আপনি ব্যাংকক বলেন, ফিলিপিন বলেন, আপনি যদি একটু পার্শ্ববর্তী দেশগুলো দেখেন, ফিলিপিন কিন্তু এখন একটা এক্সট্রিম মেজারে গেছে। তো আমাদের তো এখনো জীবনযাত্রা, আপনি রাস্তায় বের হলে এখনো ট্রাফিক জ্যামের ঠেলায়, যখন আজকে আপনার শোতে আমার আসতে লেট হয়ে যাচ্ছিল, বিকজ আমি ট্রাফিকে স্টাক ছিলাম এই রাত্রেবেলা। তো আপনার বুঝতে হবে এখন ট্রাফিক হচ্ছে অবশ্য পেট্রোল পাম্পের লাইনের কারণে। ইয়েস হচ্ছে, বাট দেন अगेन আপনার এই লাইনটা কেন? যেহেতু ওই পাম্পে তেল আছে, ঠিক না? তো এটাই বলবো যে এটা আমাদের সবার একটা অ্যালার্টনেস, অ্যাওয়ারনেস এন্ড আমাদের অপচয় থেকে বের হয়ে আসা, আমাদের দায়িত্বটা নিজের ঘাড়েও নিতে হবে, শুধু আরেকজনকে ব্লেম করে লাভ নেই। অসংখ্য ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও। শুনে আসি জনাব ইমরান হাসান, শুনছিলেন আপনি তেলের বিষয়ে আসলে দায় কার? নববর্ষের শুভেচ্ছা। আমার সাথে যিনি আছেন উনি আমার খুব ভালো বন্ধু, কোইন্সিডেন্টলি তার সাথে আজকে এখানে দেখা হয়ে গেল। যদি উনি একটি দল রিপ্রেজেন্ট করে, আমি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন রিপ্রেজেন্ট করছি, প্রতিনিধিদের। ওনার অনেকগুলো কথার সাথে আমার একমত আছে। উনি পলিটিক্যালি বলেছেন, আমি বাস্তবতার কথা বলবো। আসলে আনফরচুনেটলি এই গভর্নমেন্টের বয়স মাত্র 2 মাস হলো। ভাগ্য খারাপ বলতে পারেন, সবকিছু বলতে পারেন, যে গ্লোবালি আজকে যেই ক্রাইসিস, সেই ক্রাইসিসে আমরাও আজকে ওই ফাঁদে পড়ে গেছি। তা আমরা একে অপরকে তো দোষারোপ করছি না, কিন্তু আমরা সাজেস্ট করতে পারি, পলিসি আমরা বলে দিতে পারি। কারণ আমরা দেখেছি যে ব্যবসায়ীদের কোনো কথাই কোনো সময় কোনো সরকার শুনতে চায় না। আর কিছু ব্যবসায়ী আছে যে তাবেদারি করে, যখন যে গভর্নমেন্ট থাকে সেই গভর্নমেন্টকে তাদের সুবিধার জন্য প্রকৃত চিত্রটা তুলে ধরে না। এবং গভর্নমেন্টে যারা আছেন, তারা ধর্মমন্ত্রী বলেন বা আমলারা বলেন, প্রকৃত চিত্র তারা হয়তো বলে না, যে কারণে আমরা বিগত 17 বছরে দেখেছি কি কি প্রবলেমগুলো হয়েছে। আমরা চাই না এই নতুন গভর্নমেন্ট এসছে, কারণ অনেক
কাঠখড় পেরিয়ে এই 18 মাস যে আমরা মানে একটা জ্বলন্ত কূপে ছিলাম, সেখান থেকে আমরা একটা রিলিফ মোডে এসেই এই গ্লোবাল ক্রাইসিস। তা আমরা দোষাদোষী না করে কিছু পয়েন্ট আপনাকে বলতে চাই। আপনি যদি সংসদে বলেন তেলের অভাব নাই, তাহলে লাইন কেন? আপনি সত্যিটা বলেন, আপনি স্ট্রিক হন, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আরো অ্যাক্টিভ করেন, আপনার নিজস্ব দলীয় সোর্স আছে, দলের অনেক নেতাকর্মী আছে, তারা সোর্স করতে পারে ভলেন্টারি বেসিসে, সেটা যেন আবার অন্য পর্যায়ে না যায় যে কেউ তেল মজুত করছে কিনা। এই তেলের সাথে সারা পৃথিবীর উন্নয়ন জড়িত, সমস্ত কিছু জড়িত। তেল ছাড়া আপনার কোনো কিছু হবে না। আর এমনি আমাদের রেভিনিউ শর্টেজ, আমাদের ব্যবসায়ীরা খুব চরম বাজে অবস্থা ফেস করছে বেশ অনেক বছর ধরে। গ্যাস নাই আমাদের লাইনে, গ্যাস আছে তো বিল দিতে হচ্ছে গ্যাসে বাতাস, কোনো সমাধান হয় না এখন পর্যন্ত। এলপিজি সরকার নির্ধারিত দামে আমরা এই সরকার না, বিগত সরকারের আমলেও আমরা নির্ধারিত দামে এলপিজি পাইনি। মাঝখানে এমন শর্টেজ ছিল 3 গুণ দাম দিয়ে এলপিজি কিনতে হয়েছে। আজকে সারাদিন আমার ব্যবসা রেখে আমার সমস্ত জেলার নেতা কর্মীরা বলেছেন যে তেল নিয়ে কিছু করেন। তা আমরা বুঝাইছি যে আমাদের করার কিছু নেই, আমরা ছোট্ট ব্যবসায়ী, আমাদের কথা শোনার কেউ নাই বেসিক্যালি। কারণ এই যে এলপিজির উপর টোটাল সেক্টরটাকে ডিপেন্ডেন্ট করে ফেললো বিগত সরকার, এবং কয়েকটা কোম্পানিকে ব্যবসা দেওয়ার জন্য নিজেদের গ্যাস উত্তোলন না করে ওই কোম্পানিগুলো ব্যবসা দেওয়ার জন্য এলপিজির উপর ডিপেন্ড করে দিল। সেই এলপির একটা এটা বলতে চাই না কারণ এটা বড় সিন্ডিকেট। আরেকটা বিষয়, সেই সরকার নির্ধারিত দামে কিন্তু আমরা পাচ্ছি না। 12 কেজি 1314 টাকা সরকারি রেট, আমাকে কিনতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 2500-2200 টাকায় পাওয়া যাচ্ছে। আমার কথা হলো যদি না থাকে তো মার্কেটে পেতাম না, মার্কেটে আমি পাচ্ছি, বেশি দামে পাচ্ছি। তেল কিন্তু বাইরে থেকে কিনছে অনেকে, অনেক দাম দিয়ে, অনেক ফেসবুকে সোশ্যাল মিডিয়া আমরা দেখছি। আমরা এখানে না যাই, আমরা যাই যে আমাদের যে যদি ধারাবাহিকতা রাখতে, আমরা যদি টিকে থাকতে হয়, আমাদেরকে এখন একটা সমাধান করতে হবে। আপনি 7টায় সব শপিং মল বন্ধ করে দিলেন, এটার সাথে আমাদের রেস্তোরাঁও জড়িত। আমরা না রেস্তোরাঁর বাইরে না শপিং মলে যদি কাস্টমার না থাকে, জড়িত বলতে বুঝাইছি অনেক রেস্তোরাঁ শপিং মলের ভেতরে আছে, ফুড কোর্ট গুলো হয়েছে না আমাদের, শুধু বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমাদের ব্যবসাটাই সন্ধ্যার পরে হয়। আমরা জানি এই যে ন্যাশনাল ক্রাইসিস, ভয়ঙ্কর ক্রাইসিস, কিন্তু কিভাবে এটার উপায় বের করা যায়। দিনের বেলা তো আমাদের একসাথে অফিসে যাচ্ছে সবাই, একসাথে সব মুভ করতে, ঢাকায় ট্রাফিক হচ্ছে। আপনি শপিং মলটা সন্ধ্যার আগে খুলতে দেন, 4টায় খুলুক, 3টায় খুলুক, রাত 10টা-11টা পর্যন্ত থাকুক। এখানে একটা দোহাই দিবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যে রাস্তায় কে দিবে? সরকার দিবে। ক্রমান্বয়ে ঠিক হবে, হচ্ছে মাত্র 2 মাস হলো, কিন্তু পরিকল্পনাটা এইভাবে করা উচিত না যে আমরা সব যদি একসাথে ছুটি, তাহলে তো আমাদের ট্রাফিকও বাড়লো, আমাদের কাস্টমারও। সারাদিন তো শপিং মলগুলোতে ওইরকম বেচাবিক্রি হয় না, শুক্র শনি ছাড়া। তো শুক্র শনি তো সব বন্ধ থাকে, তখন সারাদিন খোলা রাখলেও হয়। তো এইভাবে আমরা করতে পারি কিনা? তা নাহলে দেখেন আবার যদি শপিং মল বন্ধ থাকে, আমাদের ব্যবসাও বন্ধ অলমোস্ট, কারণ আমাদের তো কনজিউমার থাকবে না। সেকেন্ড থিং হচ্ছে সমস্ত প্রোডাক্ট তেলের সাথে ট্রান্সপোর্টেশন কস্ট একটা ভেরি ইম্পর্টেন্ট। আমার যাই কিনি না কিনি প্রোডাক্ট, ওরা তো ট্রান্সপোর্ট করেই আমাদের শস্যটা বাজারে আসে, আবার আমরা ট্রান্সপোর্ট করেই নিয়ে যাই। সেখানে ট্রান্সপোর্টেশন কিন্তু অ্যাভেলেবেল আমরা ওইভাবে পাচ্ছি না, কারণ ওয়েট করতে হচ্ছে, প্রাইস বেশি দিতে হচ্ছে। আর আমরা তো এই দেশের যাত্রী হিসেবে খুব সৌভাগ্যবান, কারণ আমরা সুযোগ পেলেই 3 গুণ 4 গুণ টাকা হাতাই নেই। আমরা খুব ভালো জাতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, যে কোনো ক্রাইসিসে আমরা উই ওয়ান্ট টু মেক মানি। এটা বড় শীর্ষ ব্যবসায়ীদের ক্ষেত্রে বলেন, আর আমরা একদম নিচে স্তরে যা কাউকে বলেন, একই মেন্টালিটির আমরা। তো সেইটা দূর করার জন্য তো সরকারের একদিনে সম্ভব না। আমরা যে এখন ডিভাইড এন্ড রোলে আছি, যেভাবে আমরা পুরো দেশটা আনস্টেবল আসে, আমাদের নতুন গভর্নমেন্ট এসছে, আমরা আহ্বান করতে চাই যে আমরা জুলাই সংসদে আপাতত রাখেন, জুলাইটা আপাতত 1 বছরের জন্য সাসপেন্ড করেন, 1 বছর পরে আবার আলোচনা করেন। এখন আপনারা সংসদে আর ঠিক করেন আমরা কিভাবে বেঁচে থাকবো, কারণ আপনি রেভিনিউ না পাইলে তো দেশ চলবে না। আর আপনি যদি ব্যবসা না হয়, আমি রেভিনিউ দিব কোত্থেকে? অলরেডি আমাদের ভ্যাট ইন্সপেক্টররা প্রত্যেকটা রেস্তোরাঁয় গিয়ে এক রীতিমতো চাঁদাবাজদের মতো আমাদের উপর খড়গ নামাচ্ছে, 3 গুণ ভ্যাট দিতে হবে। এটা এক ধরনের মগের মূল্য, কাগজে কলমে নাই, তারপর কাগজে কলমে দিতে হবে। জি এটা অলরেডি সমস্ত জায়গায় মজার সার্কুলার ছাড়াই বলছে। হ্যাঁ, সরকার তো রেভিনিউ লাগবে। সরকারের নতুন অর্থমন্ত্রী মহোদয় চাপ দিয়েছেন এনবিআর চাপ দিচ্ছেন আমাকে, তো আমাকে তো রেভিনিউ জেনারেট করতে হবে। সেই জেনারেট করার সময় বাড়ানো হচ্ছে। তো ধরেন তারপরে আবার আসেন, এটার সাথে একটা বেকারত্বের কারণে দেখেন অনেক মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিল ক্রাইসিসে। স্ট্রিট ফুডের যে জ্বালাতন, টেসলার যে জ্বালাতন,
পুরা শহরটা একটা অবরুদ্ধ। আমরা দেখছি যে সরকার চেষ্টা করছে একটা পর একটা, কিন্তু যতটা ওইদিকে চেষ্টা করছে দেখলাম সংসদে বেশি বাকবিতণ্ডা হচ্ছে, সংবিধান এই সেই। আমরা বলেছি যে এই জরুরি অবস্থায় আমাদেরকে আগে বাঁচান, বিশেষ করে আমরা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে। আর একটা বড় ইম্পর্টেন্ট কথা, আপনি দেখেন এই দেশটা এখন একটা মগের মূল্য খেয়ে গেছে, আজকে না বহু বছর যাবত কর্পোরেটের যে আগ্রাসন চলছে আমাদের দেশে, এবং কর্পোরেটের বড় বড় ব্যবসায়ী সমস্ত ব্যবসা হাতে নিচ্ছে। আমি আপনার চ্যানেলে বহু জায়গায় বলেছি যে কর্পোরেটরা কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে এক্সপোর্টের কথা বলে মালামাল দেশে এনে এক্সপোর্ট কম করে সেটা বাজারে আনহেলদি কম্পিটিশন করে সব ছোট ব্যবসায়ীদের 12টা বাজায় ফেলছে। যেখানে দেখবেন বেকারি বন্ধ হয়ে যাচ্ছে অলমোস্ট 4-5টা কোম্পানির কাছে, সেখানে দেখবেন রেস্তোরাঁ খাতে তারা আসছে। আমরা বহু বলে আসছি, তো এইখান থেকে যদি পৃথিবীতে এত ঘনবসতি একটা দেশে যদি আপনার একটা শিল্প নীতি না থাকে যে সব বড় বড় শিল্পপতিরা মুড়ির ব্যবসা করবে, এটার ব্যবসা করবে, তো তাদেরকে যদি বন্ধ না করা হয়, শিল্প নীতিমালা না করা হয়, তাহলে আমাদের বেকারত্ব আরো বেড়ে যাবে। এই যে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাগুলো, আমরা চরম সংকটে আছি এখন তাদের আগ্রাসনে। তারা মার্কেট ডিস্ট্রয় করতেছে আগে, তারপর মার্কেট করে নিবে। আরেকটা বিরতি নিয়ে আসছে, তারপরে আপনার কাছে আসছে আবার। ধন্যবাদ প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ইশতিয়াক আকিব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে বিষয়টি বলছিলেন জনাব ইমরান হাসান, যে এই সময়টাতে অন্তত যখন তেলের ক্রাইসিস চলছে, এবং ইমরান হাসানের কথার সূত্র ধরে বলি অনেকেই এখন বলতে শুরু করেছে যে হামের যে প্রকোপ,
অন্যান্য যে ক্রাইসিস আছে এর মধ্যে আসলে এই জুলাইয়ের আলোচনা বা জুলাই সনদের আলোচনা, সংস্কারের আলোচনা, এগুলো সংসদে কি ততটা গুরুত্বের সাথে এখন আলোচনা করা জরুরি কিনা, এই প্রশ্নটি কেউ কেউ তুলছেন, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, এখানে একটা ফান্ডামেন্টাল বিষয় বোঝার আছে। এখানে সরকারের হচ্ছে তিনটা বিভাগ, একটা হচ্ছে বিচার বিভাগ, একটা হচ্ছে আপনার নির্বাহী বিভাগ এবং একটা হচ্ছে আপনার পার্লামেন্ট, যেটা হচ্ছে আপনার আইন বিভাগ। এখন যেমন ধরেন তেলের দামের যে বিষয়টা, এটা তেলের দামের যে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এটা কিন্তু হচ্ছে আপনার ওই মন্ত্রণালয়ের অধীনে। আর এটার জন্য কিন্তু নতুন করে আপনার আইন প্রণয়ন করতে হবে না, এটা কিন্তু সম্পূর্ণ আপনার নির্বাহী বিভাগের অধীনে। ধরেন যে হামার ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা, এটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, এটার জন্য কিন্তু নতুন করে আইন প্রণয়ন করতে হচ্ছে না। যখন আপনার আইন প্রণয়ন করতে হয় তখন হচ্ছে আপনার পার্লামেন্টকে লাগবে। এটা হচ্ছে খুবই একটা ফান্ডামেন্টাল বোঝার বিষয়। সুতরাং পার্লামেন্টের কাজই আইন প্রণয়ন করা। পার্লামেন্টের কাজ কিন্তু ডে টু ডে আপনার নির্বাহীরা, সচিবরা ঠিকঠাক কাজ করতেছিল, এটা কিন্তু দেখা পার্লামেন্টের কাজ না। পার্লামেন্টের কাজই হচ্ছে সংবিধান নিয়ে আলোচনা করা, নতুন আইন প্রণয়ন করা। এখন আপনারা জানেন যে এই অধিবেশনের পরে হচ্ছে বাজেট অধিবেশন হবে, তখন হচ্ছে পার্লামেন্ট ডিসকাশন করবে যে বাজেটের অ্যালোকেশন ঠিক আছে কিনা। তো এখানে কিন্তু একটা কাজের একটা ডিভিশন আছে। এখন পার্লামেন্টে এমপিরা যেটা করতে পারেন, তারা হয়তো এটা আলোচনায় আনতে পারেন, রাইট, এটাই। কিন্তু এটা কিন্তু সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারটা কিন্তু সম্পূর্ণ মন্ত্রী পরিষদের কাছেই। কিন্তু তাদেরকে কি আপনি মানে প্রেসারাইজ করা যেতে পারে, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ করা যেতে পারে, দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, কারণ জনগণের কথাগুলোই তো সংসদ সদস্য যেহেতু জনপ্রতিনিধি, জনগণ তো আর যেহেতু ডে টু ডে যে কথা বলতে পারছে না, তাদের হয়ে তো তাদের কথাগুলো বলতে হবে। সেই কথাগুলো কতটা বলা যাচ্ছে বা যেই বিষয়ে এখন আলাপ হচ্ছে সেটা জনগণের প্রতিদিনকার প্রয়োজনের সাথে কতটা সম্পৃক্ত? অবশ্যই, যেটা বলছিলাম যে আপনার যেই এখানে বেশিরভাগ বিষয় হচ্ছে আপনার এক্সিকিউটিভের অধীনে, কিন্তু তাও কিন্তু আমাদের এমপিরা তারা কিন্তু যখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রশ্ন উত্তর পর্ব আসে তখন এই প্রশ্নগুলো করে যাচ্ছেন। যেটা জ্বালানি মন্ত্রীকে কয়েকদিন আগে কিন্তু সরকার দলীয় এমপিরাই কিন্তু তারা হচ্ছে সংকটের কথা বলেছেন, যে সংকট আছে কিন্তু সরকার কেন এটা স্বীকার করছে না। আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের যখন আলোচনা আসবে তখন হচ্ছে এই আলোচনাগুলো উঠে আসবে। এখন এখানে যেটা হচ্ছে যে পলিটিক্স এর মানে একটা হচ্ছে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে কোন জিনিসটা ফোকাস হয়। তো দেখা যাচ্ছে মিডিয়া সাইকেলে ওই সংস্কার বিষয়ক আলোচনাগুলো বেশি ফোকাস পায়, কিন্তু পার্লামেন্টের কিন্তু প্রতিদিন প্রায় 7-8 ঘন্টার মতো পার্লামেন্ট চলে। একটা সেশন হতে থাকে আপনার সংস্কার বিষয়ক আলোচনা, বাকি প্রত্যেকটা সেশন কিন্তু সাধারণত মন্ত্রীদের জবাবদিহিতার বিষয়ে যায়। তো ওই ডে টু ডে অ্যাক্টিভিটি আমার মনে হয় ঠিকঠাকই চলছে, কিন্তু শেষমেশ নিউজ সাইকেলে আসে হচ্ছে এক্সপ্লোসিভ বক্তব্যগুলোই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু বিষয়গুলো এরকম কিনা যেটি সাধারণের মধ্যে পারসেপশনটা যে আপনারা সংস্কার নিয়ে যতটা ভয়েস রেইজ করছেন ততটা জ্বালানি নিয়ে বা হামের প্রকোপ নিয়ে বা অন্যান্য যেসব দৈনন্দিন বিষয় রয়েছে জনগুরুত্বপূর্ণ সেগুলোতে ততটা ভয়েস রেইজ করছেন না, বিষয়টা কি এরকম? এখন সংস্কারের বিষয়টা যেটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে লং টার্মে আমাদের এগুলো হচ্ছে জরুরি। যেমন লং টার্মে যদি আমাদের একটা নিরপেক্ষ অডিটর জেনারেল অফিস না থাকে, লং টার্মে যদি যেমন যেটা হচ্ছে জুলাই সনদের মধ্যে অন্যতম একটা ধারার মধ্যে আছে, আবার যদি লং টার্মে আমাদের একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন না থাকে, তখন কিন্তু সরকারের আমলারা যদি ধরেন এই জ্বালানি দুর্নীতি করলো, সেটা কিন্তু সেই দুর্নীতি দমন কমিশন আর সেটা কিন্তু তদন্ত করবে না। তো সংস্কারের বিষয়গুলো, সাংবিধানিক সংস্কার বলেন বা আইনত সংস্কারগুলো বলেন, এগুলো হচ্ছে সেই লং টার্ম জিনিসগুলোকে মাথায় রেখে তৈরি। তো দুইটা জিনিসেরই দরকার আছে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ জনাব ইমরান হাসান। আপনি কি কনভিন্সড এই বিষয়টাতে? না, আমি আসলে আগে দেশে যে ক্রাইসিস চলছে মনে করি এই ক্রাইসিস থেকে ওভারকাম করা উচিত আগে, কারণ সংসদে যখনই দেখি সংস্কার বলতে বলতে যে অবস্থা হয়ে গেছে যে আমাদের কথা করতে কানে যাচ্ছে না। আমরা ছোটখাটো ব্যবসায়ীরা রাস্তায় বসার উপক্রম, লাস্ট 18 মাসে যা হয়েছে কল্পনাতীত, আমাদের বহু ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমি যেটা বলতে চাই যে এই যে কর্মঘণ্টা নষ্ট হচ্ছে তেলের লাইনে, তেলের দাম সমস্যা আমাদের দেশে অনেকগুলো। ওই যে বললাম যে তেলের দাম যদি বাড়ায় দেন সব কালকে বেড়ে যাবে, আবার কালকে যদি তেলের দাম কমে যায় কমিয়ে দেন সেই প্রাইস আর কমে না। সমস্যা হচ্ছে এটা।
আমার মনে হয় যদি তেলের দাম বাড়িয়েও দিয়ে যদি তেল আমরা পেতাম তাহলে কর্মঘণ্টা নষ্ট হতো না এবং আমরা কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা করতে পারতাম। কিন্তু আমার মনে হয় তেলের অনেক সোর্সিং সরকারে করা উচিত, কারণ বিভিন্ন পলিটিক্যালি অনেক বক্তব্য আমরা দেখতে পাই। কিন্তু এখন তো অনেকে বলছে যে যদি গভর্নমেন্ট তেলের দাম বাড়াতে যায় তাহলে এরই মধ্যে যারা মজুত করেছে তাদেরকে সুযোগ দেওয়া হবে। দেখেন না, এটা তেলের যখন ক্রাইসিস হবে হয় কমাতে হবে নাহলে বাড়াতে হবে, এটা সূত্র শুনেছি ইকোনমিক্সের। আমরা তো ছোট ব্যবসায়ী, যে কোনো জিনিসে যখন ক্রাইসিস থাকে হয় দাম কমায় দিবেন নাহলে বাড়ায় দিবেন। আপনি এইভাবে থাকলে তো আশায় থাকে লোকজন কি করবে, তো বাড়িয়ে দিলেও তো বের করবে, বাড়িয়ে দিলেও তো সেই মানে একটা সাফোকেটিং সিচুয়েশন থেকে বের হয়ে আসবে। কিন্তু সমস্যা এখানে আপনি বাড়ানোর সাথে সাথে দেখবেন ট্রান্সপোর্টেশন কস্ট সব কস্ট যে বেড়ে যাবে। যখন ইন্টারন্যাশনাল প্রাইস কমে যাবে, তেল অ্যাডজাস্ট করতে যাবেন, তেল দাম কমাবেন, তখন কিন্তু অন্য জিনিসের দামগুলো আর কমবে না। তো সমস্যা এখানে সরকার এই বিপাকে আছে সম্ভবত, আমরা যেটা বুঝতে পারছি। কিন্তু আমরা মনে করি এখন যদি সরকার যদি নিজেকে যদি স্টেবল করতে চায়, যে পরিস্থিতি এখন সরকার আছে এটা দৈবক্রমে সরকার পেয়েছে, যে ইন্টারন্যাশনাল যে ক্রাইসিস, যদি আমাদের সমস্ত ব্যবসায়ীদেরকে বাঁচাইতে চায় তাহলে সরকার উচিত হচ্ছে তেলের প্রবাহ যেভাবে হোক ঠিক করা। দাম বেশি দিয়ে হলো সাবসিডি যদি একদিক দিয়ে দেয়ও তাহলে আপনি গ্রোথ পাবেন, কিছুটা আপনি বাঁচতে পারবেন, আপনি রেভিনিউ পাবেন ওই দিক দিয়ে। আবার যদি আপনি গ্রোথও করলেন না, রেভিনিউ পাইলেন না, তাহলে তো আরো 12টা বেজে গেল। তো সেই অর্থে আপনাকে বলছি যে সরকার যে যদি আরো দু একদিন যদি অফিস কমিয়ে আনা যায়, অনলাইন অফিস, অনেক অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে সরকার, যে আননেসারি ওয়ার্কশপ তেল বাইরে কোথাও যাইতে হবে সেই ধরনের মিটিং ক্যান্সেল করতে বলেছে, সবাইকে বলেছে অনলাইনে মিটিং করার জন্য। কোভিডে তো আমরা চালিয়েছি, কোভিডে তো অনলাইন ছিল। তো আমাদের ক্ষেত্রে এখানে আরো কিছু কিভাবে সরকারি ব্যয় কমানো যায়, বেসরকারি ব্যয় কমানো যায়, সরকারকে আরো বেশি প্রচার প্রচারণা করা দরকার। আমি যে বিষয়টা আপনার কাছে আসতে চাচ্ছিলাম আমাদের বিষয়গুলো নিয়ে, যেমন এফবিসিসিআই, এখন এই মুহূর্তে এফবিসিসিআই এর একজন লিডার খুব দরকার ছিল সরকারের সাথে সরাসরি কাজ করার জন্য। যখনই আমরা দেখেছি লাস্ট 50 ইয়ার্সে স্বাধীনতার পরপরই এফবিসিসিআইটা যে সরকার ক্ষমতা আসে তাদের আজ্ঞাবহ লোকজন সেখানে তাদের কিছু বুঝেন সুবিধা নেওয়ার জন্য তারা ওই পদটাকে সরকারি সহযোগিতায় দখল করে, সেই মতাদর্শের লোকজন। আমরা মনে করি এফবিসিসি কে যদি শক্তিশালী করা হয়, এফবিসিসি যদি প্রত্যেকটা উইং সত্যিকারের রিয়েল ব্যবসায়িক নেতারা যদি এফবিসিসিতে আসে, তারা যদি সরকারের সাথে এবং সরকার এবং এফবিসিসি একসাথে যদি কাজ করে, ওই যে উনি বলেছেন যে সংসদ আইন প্রণয়ন করবে, প্রত্যেকটা সংসদের আপনার উইংস গুলো আছে যেগুলা, যারা বিভিন্ন অথরিটির সাথে বসবে, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে বসবে, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখবে, বাজার অ্যানালাইসিস করবে, সারজমিনে মার্কেটে যাবে, কোথায় কি প্রবলেম আছে, সংসদীয় কমিটিগুলো, সেই সংসদীয় কমিটিগুলো সত্যি সত্যি যদি আমি সরকারের কাছে অ্যাপিল করব, যেহেতু একটা নতুন সরকার এসছে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক ডাইনামিক ডিসিশন তারা নিচ্ছে এবং তাদের সাথে যারা অপোজিশনে যারা আছে তারাও বলছে দেশটাকে ভালোবাসে, চেঞ্জ করতে চায়। তো চেঞ্জ করতে গেলে আমি মনে করি ব্যবসার প্রথম চাবিকাঠি হচ্ছে ব্যবসায়ীদের, মানে দেশের প্রথম চালিকা শক্তি হচ্ছে ব্যবসায়ীরা, ক্ষুদ্র ব্যবসায়ী বলেন আর বড় ব্যবসায়ী বলেন, প্রাইভেট সেক্টর। সেই প্রাইভেট সেক্টরের সাথে কখনোই সব সময় বিমাতা সুলভ আচরণ। এই প্রাইভেট সেক্টরকে ধরেন আমলাতন্ত্র যেভাবে কুক্ষিগত করে তাদের সুবিধা অর্জন, এখানে আমি বলবো না সব ব্যবসায়ীরা সৎ আছে, সৎ ব্যবসায়ীরা বরঞ্চ কোণঠাসা। সেখানে আমি বললাম যদি এফবিসিসিতে যদি সত্যিকারের নেতা আসে এবং এফবিসিসি এর প্রত্যেকটা অ্যাসোসিয়েশন ওয়াইজ, খাত ওয়াইজ যদি অ্যাসোসিয়েশন গুলো সংসদীয় কমিটির সাথে বসে এবং তৃণমূল পর্যায়ে গিয়ে, এই প্রবলেমটা এখানে আছে। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি আপনাকে, লাস্ট সরকার কথা নাই বার্তা নাই ন্যূনতম মজুরি একটা বাস্তবায়ন করে দিয়েছে আমাদের ক্ষেত্রে। আমাদের ন্যূনতম মজুরি নিয়ে বিস্তারিত শুনবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। সৈয়দ সাদাত আহমেদ, যে জিনিসটা হচ্ছে যে আমাদের অনস্ক্রিন ভাই যেটা বলছিল ইশতিয়াক আকিক ভাই, যে জুলাই সনদ প্লাস দেশের এখন মানে বর্তমান পরিস্থিতি, এখন একটা সরকার একটা সংসদ সাইমেন্টেনিয়াসলি দুইটা দায়িত্বই পালন করতে হবে, কিছু করার নাই। কেন এতদিন পরে যখন একটা গণতান্ত্রিক ইলেকশন হয়ে আপনি একটা গণতান্ত্রিক সরকার পেয়েছেন, তো যেই ম্যান্ডেট জনগণ তাদেরকে দিয়েছে তাকে ওটাও রাখতে হবে, একই সাথে ক্রাইসিস ফেসটাও করতে হবে। তো জুলাই সনদ নিয়ে অলরেডি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব অলরেডি বলেছে যে বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে ওগুলা বাদে বাকি সবগুলাই স্বাক্ষর যেটা মানে করবে, এন্ড যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে এগুলা আলোচনার ভিত্তিতে এটা সমাধান হবে। গণভোট, হ্যাঁ গণভোটের ব্যাপারটা, এটাই বলছি আমি। এখন আপনি যদি দেশের ক্রাইসিস বলেন, ইমরান ভাই যেরকম করে বলছে যে প্রাইভেট সেক্টর ইজ অলওয়েজ দ্য ব্যাকবোন একটা দেশের ডেভেলপমেন্টের জন্য, কিন্তু এখন যে ক্রাইসিসটা ইট ইজ নট অনলি ব্যবসায়ীদের, এটা হচ্ছে সাধারণ জনগণের ডেইলি লাইফটা, মানে আমাদের সবার। তো একটা সরকারের এখন পুরো দেশ নিয়ে চিন্তা করতে হচ্ছে, আপনার কৃষক থেকে নিয়ে এখন একটা রাজপ্রসাদ পর্যন্ত সবার চিন্তা করতে হচ্ছে। তো এখন আপনার দেখতে হবে যে
আমরা নিজেরা কতটা সচেতন, আমরা নিজেরা এতে কতটুকু পার্টিসিপেট করছি। ফর এক্সাম্পল আমি একটা ছোট এক্সাম্পল দিব, যেরকম আপনি যখন বাইরে সন্ধ্যার পরে রাস্তায় যাচ্ছি, আমরা মার্কেটের বাইরে দেখছি বড় বড় লাইট জ্বলছে, বড় বড় ফ্ল্যাশি লাইট, ডিজিটাল স্ক্রিন চলছে। এগুলো কি আমাদের এখন প্রয়োজন আছে? এগুলো এখন প্রয়োজন নেই। কেন? যেহেতু আমাদেরকে এনার্জি সেভ করতে হবে। আমাদের যখন সরকার বলে দিয়েছে 6টার সময় সব মার্কেট বন্ধ, রেস্টুরেন্টদেরকে যদিও বন্ধ করে নাই, কিন্তু মার্কেট বন্ধ, শপিং সেন্টার, এগুলো আমাদের নিজেদের নিজ দায়িত্বে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। বাইরের ওই লাইট, অ্যাডভার্টাইজমেন্ট লাইট, তারপর ডিজিটাল স্ক্রিন, এগুলো বন্ধ করে দেওয়া উচিত। আর এগুলো আমাদেরকে আদৌ এখন প্রয়োজন আছে? এগুলো আমাদের নিজেদেরকে, যেরকম আমাদের বাড়ি ঘরে চিন্তা করতে হবে, বাচ্চাদেরকে বলা যে রুম থেকে বেরোচ্ছ, লাইট ফ্যান অফ করে বেরো, 10 মিনিট পরে ঢুকো, আবার অন করে নিও। কিন্তু এই যে সেভিং গুলা, এগুলো আমাদের নিজের ভিতর থেকে, বাড়ি থেকে শুরু করতে হবে। তারপর আপনার আসতে হবে মানে আরেকজনকে শিক্ষা দেওয়া। তো এরকম যদি সবাই সচেতন হন, তো ইট ইজ পসিবল আমরা এই একটা হার্ডেল ওভারকাম করতে পারবো। একই সাথে আপনি বলছেন হামের বা মেডিকেলি আমরা অনেক কিছু ফেস করছি এখন, যেরকম একটা ভয় এসছে যে হয়তো, আমি ঠিক শিওর না, বাট করোনার মতো হয়তো কোনো একটা সিমিলার ডিজিজ বা সামথিং মে কাম আবার। তো এটার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, এটার জন্য আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে যে আমরা কিভাবে এটা মোকাবেলা করব, কিভাবে আমরা প্রস্তুতি নিব। তো এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে দায়িত্ব হচ্ছে আমাদের সকলের, কিন্তু আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে যে আমরা প্রায়োরিটি 1 কি করব, প্রায়োরিটি 2 করব, কি 3 করব। যেরকম ভাই বলছিল যে জুলাই সনদটা আমরা পরে আলাপ করি, কিন্তু এখানে আপনি যেরকম বলছেন যে আমরা এটা পরে করতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা উইল মোর দ্যান হ্যাপি। বাট এট দ্য সেম টাইম দেশের জনগণের কাছে তো দল একটা দায়িত্ব নিয়েছে, একটা কমিটমেন্ট দিয়েছে। তো এটা যেরকম আমাদের প্রধানমন্ত্রী সাহেব, মাননীয় তারেক রহমান সাহেব বলেছে যে যেগুলা নোট অফ ডিসেন্ট আছে এটা ডিসকাশন হবে, যেটা সিগনেচার করা হয়েছে ওগুলা আমরা ইজিলি গো থ্রু করব। তো আমার একটাই রিকোয়েস্ট যে লেটস ওয়ার্ক টুগেদার। আমাদেরকে এখন উই হ্যাভ টু স্ট্যান্ড শোল্ডার টু শোল্ডার। আমরা নামাজের কাতারে যেরকম কাঁধে কাঁধ মিলায় দাঁড়াই, এখন যেই ক্রাইসিস আমাদের এখন দেশে, ওইভাবে কাঁধে কাঁধ মিলায় দাঁড়ায় আমাদেরকে জিনিসটাকে ওভারকাম করতে হবে। একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় আবার যুক্ত হব। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে।
ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব ইমরান হাসান, বিরতির আগে আপনি বলছিলেন বেশ কিছু প্রসঙ্গ, এর মধ্যে এফবিসিসি প্রসঙ্গটি প্রথমে বলছিলেন, আমরা সেই বিষয়টিতে আগে যাই, এবং শ্রমিকদের কথা বলছিলেন আপনি যে ন্যূনতম মজুরি। দেখেন, আমাদের ক্রাইসিস আমরা সরকারের সাথে কিভাবে দান দরবার করবো? এফবিসিসি এর মাধ্যমে, রাইট? এখনো প্রশাসক এবং আমরা লাস্ট 2 দিন আগে একটা প্রোগ্রামে গিয়েছি। না, প্রশাসক তো কোনো কার্য, সে মিটিং এ এসে 1 মিনিটের মাথায় বলতেছে আমার মন্ত্রণালয়ে একটা মিটিং আছে মন্ত্রীর সাথে, আপনারা বসেন, আমরা যাচ্ছি। তো এইটা আপনার আমার ব্যবসায়িক নেতা লাগবে, প্রশাসক দিয়ে তো দেশ চলে, প্রশাসক দিয়ে চালাক, তাহলে রাজনীতিবিদ কেন? আপনি ডোন্ট সে নট টাইমিং। 1-2 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে একটা এফবিসি থেকে ছোট জগন্নাথ বানায় রাখছেন আপনি। তো এটা তো চলতে পারে না। আমি কার সঙ্গে দিন দরবার করবো? ভয়ঙ্কর অবস্থা, এটা কেউ কথা বলছে না। এখানে জরুরি একটা ইলেকশন হওয়া দরকার এবং সত্যিকারের নেতা আসুক, সরকারের কেউ আজ্ঞাবহ না। আপনারা বাণিজ্য মন্ত্রণালয় বলেন, আমরা কে কার, আমরা ছোট ব্যবসায়ী, আমাদের কথা শুনবে। সরকার তো একই প্যাটার্নে হয়ে গেছে, যে আসবে কিছু মুষ্টিমেয় লোক সরকারকে ঘিরে ধরবে। সাধারণ ব্যবসায়ী চায় না, তারা চায় না, তারা তাদের নেতৃত্ব হয়তো চায়, তাদের মন মতো হচ্ছে না দেখে তো আসছে না, হয়তো দলীয় তাদের মতো করে চাচ্ছে, হয়তো প্যাটার্নটা তো একই রকম, শুনতে খারাপ লাগবে হয়তো। আমি সরি টু ইন্টারাপ্ট, বাট দলীয় বলবো না, বাট এটা কিন্তু শুধু ওনাদের সেক্টরে না, এটা আপনার এনার্জি সেক্টরে। যদি আমি যেরকম বলেছি, আমি পেট্রোল পাম্প সিএনজি অ্যাসোসিয়েশনেরও আমি ইসি বোর্ডে, তো আমরাও সেম জিনিসই ফেস করি। আমরা যখন যাই মন্ত্রণালয়ে কোনো দাবি দাবা নিয়ে, ইটস অলওয়েজ দ্য প্রশাসক ভাই, যেটা এইভাবে তো হয় না আসলে। এখন বিষয়টা হচ্ছে একটা, দেখেন, ন্যূনতম মজুরির জন্য আমার বেশ কিছু রেস্তোরাঁ আন্দোলন চলছে, বন্ধ, আমি দিতে পারছি না। এবং সেই যে দলীয়, এই যে এখন যে দল চেঞ্জ, মানে ক্ষমতার পালা বদলে, ওইখানে কিছু আজ্ঞাবহ ট্রেড ইউনিয়ন নামে চাঁদাবাজি করছে, ভয়ঙ্কর চাঁদাবাজি। আমার অনেক মালিকের গায়ে হাত তোলা হয়েছে। আমরা থানায় গেলে থানায় মামলা নেওয়া হয় না ঠিক মতো। আমরা জানি যে মাত্র গভর্নমেন্ট আসছে, এখনো ল অ্যান্ড অর্ডারটা শক্তিশালী ভাবে তাদের ব্যবস্থা নিতে পারছে না, আমরা বুঝি, কিন্তু এখন আমরা কই যাব? অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি আপনারা আরো ভয়াবহ জ্বালা ছিল। এখন তো মাত্র সরকার আসছে, আমরা ওয়েট করছি যে এই কয়েকদিন আগে আমাদের একটা নাম করা রেস্টুরেন্ট আজকে এখন পর্যন্ত বন্ধ, ন্যূনতম মজুরির নামে। এই যে তথাকথিত ট্রেড ইউনিয়নের নেতারা ভীষণ চাঁদাবাজি করছে, দলীয় নাম ভাঙে। আপনি কিভাবে পারবেন? এখন আমরা তো ছোট ছোট ব্যবসায়ী, কার সাথে যুদ্ধ করব? ওরা তো সংঘবদ্ধ হয়ে কিছু দুষ্কৃতিকারী বলবো আমি, এবং মাসোয়ারা নিচ্ছে প্রতি মাস ওয়াইজ, কাজ না করি মাসোয়ারা না, ওই যে নেতারা নিচ্ছে, আমাকে মাসোয়ারা দাও, তোমার রেস্টুরেন্টে কোনো প্রবলেম হবে না। এই ব্যাপারগুলো কার কাছে বলবো বলেন? এখন আমি যদি পুলিশে যাই, আমার রেস্টুরেন্ট বন্ধ থাকবে, আন্দোলন করে হয়তো আমার 20 জন এমপ্লয়ির মধ্যে 3 জন ইউনিয়ন করে, ওই 3 জন সবগুলোকে ভয়ভীতি দেখায়, কাজ করতে দিবে না। এই ন্যূনতম মজুরির অনেক বিষয়গুলো ছিল যে আমরা রেস্তোরাঁ ক্ষেত্রে বলেছি, আমার সাথে বসেন, আপনারা আসেন, প্র্যাকটিক্যালি দেখেন, তারপর আপনারা বাস্তবায়ন করেন। আপনাকে সম্মত হন নাই? আমরা বলেছি, শুনেনি আমাদের কথা। ওনাদের মধ্যে ঢালাও ভাবে যেভাবে করে দিয়েছে, দেখেছে আমাদের কথা, কিন্তু ঢালাও ভাবে। যেমন আমরা রেস্তোরাঁ শ্রমিকদেরকে থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিই, লিখা আছে যদি আপনি কোনো ফ্যাসিলিটিস দিয়ে থাকেন সেইটা এটার বাইরে থাকবে। তো ফ্যাসিলিটিস তো আমার কস্ট অফ ফান্ড, এর মধ্যে আছে ধরেন বড় বড়, বললাম না, কর্পোরেটরা যা আগ্রাসন শুরু করেছে, মার্কেট আমরা তৈরি করেছি, তারা আমাদেরকে প্রপাগান্ডা করে। এর মধ্যে আমাদের সেক্টরে তো বলেছি যে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, এই ভোক্তা অধিকার বলেন, নানান ভাবে। অথচ আমি যদি নিয়ম মেনে ব্যবসা করি, সমস্ত প্রতিবন্ধকতা আমার, আর আমি যদি নিয়মের বাইরে ব্যবসা করি, আমার কোনো সমস্যা নেই, আই ক্যান ডু এনিথিং হোয়াট এভার আই ওয়ান্ট। তো একটা রাষ্ট্রে আর কতদিন এভাবে চলবে? যদি আমি এই সরকারকে কিছু বলছি না, আমি সার্বিক চিত্রটা আমি সরকারের কাছে তুলে ধরছি। আমি আশা করি নতুন গভর্নমেন্ট, আমি একটু আগে দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব সাংবাদিকদেরকে চিঠি পাঠিয়েছেন সমালোচনা করার জন্য, যে আপনারা এইভাবে গঠনমূলক সমালোচনা করবেন, আপনার সব বিষয়ে আমি অবগত, কিছু বিষয়ে আমি কনসার্ন না, মানে একমত না। এটাই তো গণতন্ত্রের বৈশিষ্ট্য, তাই না? যদি সত্যি এই মেন্টালিটি হয়ে থাকে এখন এই নতুন সরকার, সেই নতুন সরকার যদি আমাদের কথাগুলো ওনার মাধ্যমে, ওনার কাছে পর্যন্ত যদি পৌঁছায় যে আমরা কি যন্ত্রণায় আছি, আমাদের সেক্টরে 30 লক্ষ শ্রমিক, আমাদের 2 কোটি লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা এই সেক্টরে জড়িত। এই সেক্টর নিয়ে আমরা বহুবার চেঁচামেচি করছি, বহু কথা বলছি, শোনার মতো কারোর সময় হয় নাই। বিগত সরকারের 2টা টাস্কফোর্স হয়েছিল, একটা টাস্কফোর্স হয়েছিল, 2বার মিটিং হয়েছিল। নতুন সরকার আসার, তত্ত্বাবধায়ক সরকারের সময় তার হলো না। আমরা আশা করব সেই টাস্কফোর্সের আলোকে আমাদের এই সেক্টরটাকে যাতে ধ্বংস না হয়, এই সেক্টর যেন মুষ্টিময় কিছু লোকের হাতে না যায়, সেখানে সবার আগে কনসার্ন হইতে হবে। এবং এই সরকারের কাছে একটা বড় আমাদের কাছে একটি বিষয় কি আপনার কাছে খুব অ্যালার্মিং মনে হয় কিনা, যেটি বলছিল যে কিছু মানুষের কাছে কক্ষিগত হয়ে যাওয়া,
এই বিষয়টি কি যদি আমরা যেমন বলছে যে কয়েকটি কোম্পানির কাছে যে কোনো একটি পণ্য যখন আপনি জিম্মি হয়ে যাবেন তখন তো সাপ্লাই চেইনের সমস্যা হবে এবং সবার কি সব ব্যবসা করবার দরকার আছে কিনা সেটিও প্রশ্ন এসেছে। দেখেন, আমরা যখন একটা ডেভেলপ কান্ট্রিতে যাই, ডেভেলপ কান্ট্রির পলিসিগুলো দেখি, আমরা দেখতে পারি যে বিদেশে অনেক দেশে যখন একটা কোম্পানি মাল্টিন্যাশনাল স্টেটে চলে যায় বা ওর থেকে অধিক ভাবে বড় হয়ে যায়, তখন there is a policy of breaking the company and dividing the system, মানে এটা সিস্টেমই এনে ফেলছে। তো আমাদের দেশে এখন আমি একটা ছোট এক্সাম্পল দিব, কাকেও মানে পার্টিকুলারলি অ্যাটাক না করে, আমরা কিছু ব্যাংককে দেখতে পারি, হ্যাঁ, ব্যাংকিং সেক্টর যারা ব্যাংকিং করছে, ব্যাংকিং এর পাশাপাশি তারা নার্সিং কলেজ করেছে, ইউনিভার্সিটি করেছে। তা আমার প্রশ্ন, মুক্তবাজার অর্থনীতিতে আপনি তাদেরকে থামাবেন কিভাবে? না, এখানে আমার এখন তাদের ব্যাংকিং লাইসেন্সে, তাদের ডাইরেক্টর এন্ড ব্যাংকিং লাইসেন্সে নিশ্চয়ই একটা পলিসির সাথে একটা রিস্ট্রিকশন থাকা উচিত যে তারা কি করতে পারবে না করতে পারবে। তারা যদি ওই সেক্টরে যায় তাদের ডাইরেক্টরশিপ ছেড়ে দেওয়া উচিত, তাদের ব্যাংকিং ইয়েটা কমায় আনা উচিত, বা কিছু একটা রিস্ট্রিকশন আসতে হবে। এখন আপনি বলছেন কোনো না কোনো জায়গায় হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যেতে পারে। অফকোর্স, বিকজ আমি হচ্ছি এখন, ফর এক্সাম্পল, আমি ব্যাংকার, আমি ওনাকে লোন দিচ্ছি টু ডু দ্য রেস্টুরেন্ট এন্ড হোটেল, পাশাপাশি আমি ওনার প্লটের পাশে আমি আরেকটা 5-star হোটেল দিয়ে দিচ্ছি, রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছি 5-6টা ওর ভিতরে। তো হাউ ইজ দিস ম্যান সাপোজ টু সার্ভাইভ? উনি বাঁচবে কি করে আর ব্যাংকের লোনটা শোধ করবে কি করে? তো এটা হচ্ছে একটা সিম্পল পলিসিগত ভাবে আমাদেরকে, দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য নেশন হ্যাজ টু বি ভেরি স্ট্রিক্ট, পলিসি ভাবে স্ট্রিক্ট হয়ে একটা মানে এটাকে বলবো আমি যে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, অ্যাক্সেস, বিজনেস অ্যান্ড পলিসি। সো আপনাকে এইরকম নীতিমালা দাঁড় করাতে হবে, বা যদি থেকে থাকে ওটাকে বাস্তবায়ন করতে হবে। সিমিলারলি আপনার কে করবে না করবে এটা আপনার বুঝতে হবে যে কাকে আপনি কি লাইসেন্স দিবেন, কাকে কি লাইসেন্স দিবেন না, কাকে কোন অথরিটি দিচ্ছেন। অ্যান্ড এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন আজকে কিন্তু আমরা মনোপলি করে ফেলছি মানে বিজনেস সেক্টরকে, আর যদি মনোপলি করে ফেলেন তখন কিন্তু আপনি আটকায় যাচ্ছেন এক কেন্দ্রিক একটা গোষ্ঠীর হাতে। তো তখন কিন্তু শুধু বিজনেস সেক্টর না, তখন কিন্তু আপনার গভর্নমেন্টও কিন্তু একদিকে আটকায় যাচ্ছে। সো ইট ইজ, আর যেটা আপনি একটু আগে বললেন যে ভাই বলেছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রিপোর্টারদেরকে চিঠি দিয়েছে যে আপনারা মানে কনস্ট্রাকটিভ ডেভেলপিং ক্রিটিসিজম করেন, সো দ্যাট পিপল গেট এনকারেজ, আর আমরা যেন এটার থেকে ভালো ফল বের করতে পারি। তো এটা ভেরি গুড সাইন যেটা উনি বলেছে। তো এটাতে হচ্ছে কি, এটা বুঝাচ্ছে যে প্রধানমন্ত্রীর আশেপাশে ওনাকে যেই বাতাস দেওয়া হচ্ছে, যেই কথা শোনানো হচ্ছে, এর বাইরেও উনি শুনতে যাচ্ছে, উনি সাধারণ জনগণ মানুষের পেইনটা শুনতে যাচ্ছে। তো এটা তাহলে আমি বলবো এক সাইড থেকে যখন আপনি গ্রিন সিগন্যাল পাচ্ছেন, ইট ইজ ইয়োর ডিউটি যে আপনি যান, আপনি যে প্রেস রিলিজ দেন, প্রেস কনফারেন্স করেন, আপনার অ্যাসোসিয়েশনকে সামনে আনেন, ইউ নিড টু বি ভোকাল আউট। আপনি যেরকম আজকে এই মিডিয়ার মাধ্যমে বলছেন যে আপনি প্রশাসনের আগেনস্টে, আপনি প্রপার ইলেকশন চান, এফবিসিসিআই এর প্রপার লিডার চান, যে বিজনেস সেক্টর, যেরকম আমারও সেম পেইন আছে, বাট দেন अगेन আমি দলও করি, আমাকে এই সাইডটাও বুঝতে হচ্ছে, আমাকে আবার আরেক সাইড দেখতে হচ্ছে যে আমরা কিভাবে পলিসি মেকিংটাকে বাস্তবায়ন করব। আমি আসবো, আমি একটু শুনে আসি। ইস্তিক আকিব আছেন আমাদের সঙ্গে। ইস্তিক আকিব, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি। আপনার কাছে যেটি জানতে চাইছি যে এই যে উদ্ভূত পরিস্থিতিতে সেই জায়গায় উত্তরণের উপায়টি কি? যেটি বলছিলেন যে সবার আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা, বিশেষ করে বিরোধিতার খাতিরেই কেবল বিরোধিতা নয়, যৌক্তিকভাবে বিষয়গুলো সমাধান কিভাবে করা যায় সেই পথ বাতলে দেওয়া প্রয়োজন কিনা, আপনার কাছে কি মনে হয়? এখন এখানে যে আমাদের বাংলাদেশে সরকার ব্যবস্থা যেরকম, আপনার সরকার একটা মার্কেটে ইনভলভ করবেন, যে কোনো হচ্ছে সরকার কিন্তু পণ্যের দাম এটা কিন্তু মার্কেটের কাছে ছেড়ে দেয় না, সরকার কিন্তু মার্কেটের প্রাইস ফিক্স করে। তো এরকম একটা যখন ইনভলভ সরকার যখন থাকে মার্কেটে, তখন কিন্তু এইসব মার্কেটের ক্যালামিটিস আটকানোর রেসপন্সিবিলিটিও সরকারের উপর পড়ে। যদি একদমই মুক্ত বাজার হতো তখন কিন্তু আমরা সরকারের কাছে এটা আশা করতাম না। তো সেক্ষেত্রে জনগণের সচেতনতা বৃদ্ধির কাজটাও তখন সরকারেরই ঘাড়ে পড়ে। যেমন সরকার যেমন যে মার্কেট বন্ধ করে দেওয়ার ব্যাপারটা, যদি সরকার থেকে একটা পলিসি ডিসিশন এসেছে, এটা ভুল না ঠিক সেটা হচ্ছে অন্য আলাপ, কিন্তু ডিসিশনটা গভর্নমেন্ট থেকে এসেছে। তেমনি ভাবে যদি আপনি লাইটের উপর কোনো
রেস্ট্রিকশন দিতে চান, সেই ডিসিশনটা সরকার থেকে আসতে হবে। আপনি যদি ওরা সচেতনতা করতে চান, সেটা হচ্ছে আপনার তথ্য মন্ত্রণালয় থেকে আসতে হবে, যেহেতু আমাদের সরকার এবং মার্কেট ব্যবস্থা এরকম ইনভলভ। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় হচ্ছে এই যেটা আমি আগে একবার বললাম, আপনার নির্বাহী বিভাগ এবং আইনসভা দুটো কাজ যেহেতু আলাদা, তো এই পলিসিগত বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে নির্বাহী বিভাগকেই প্রশ্ন করার দরকার আছে। এবং বিশেষ করে ট্যাক্সের ব্যাপারটা যদি একটু বলি, আপনারা হয়তো শুনেছেন যে সরকার কিন্তু আগামী বছরের বাজেট প্রায় 1 লাখে প্রায় 17% বাড়াতে চাচ্ছে, কিন্তু এবং 17% মতো ইনক্রিজ কিন্তু গত 10 বছরে কখনো হয়নি। আচ্ছা, তো এবং আমাদের বাজেটের একটা বড় অংশ আসে কিন্তু ঋণ থেকে, এবং যেটুকু হচ্ছে ট্যাক্স থেকে আসে তারও প্রায় অর্ধেকটা আসে হচ্ছে ভ্যাট থেকে। তার মানে আমরা যদি এখন আরো 15% বাড়াই, টাকাটা কে দিবে? অলরেডি সরকারকে কিন্তু এই অর্থবছরের মধ্যে IMF এর কাছে যেতে হচ্ছে। তো এই প্রশ্নগুলো কিন্তু সামনে আরো আসবে। তো আমরা সংসদের বাইরেও কিন্তু এই প্রশ্নগুলো করতে থাকবো যে এই যে 17% অতিরিক্ত খরচের ভার এটা কে নেবে? আরেকটি বিষয় কি আপনি খুব সংক্ষেপে বলবেন কিনা ইশতিয়াক আকিব, যেটি আপনি বলছিলেন যে সরকারের দায়িত্ব মুক্তবাজার অর্থনীতি হলেও তারপরেও প্রতিটি বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। নিঃসন্দেহে সংসদে আলোচনার কথাও আপনি বললেন যে একই সাথে দুটি আলোচনা চলবে এবং অবশ্যই দীর্ঘমেয়াদে এই আলোচনাগুলোরও প্রয়োজন রয়েছে, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, যেই আলোচনাগুলো করে। কিন্তু যেগুলোর কথা এখানে আলোচিত হচ্ছে, যে প্রতিদিনকার যে সমস্যা, যেটি জ্বালানির কথা বলছি কিংবা হাম রুবেলার কথা বলছি বা অন্যান্য যেসব সংকট রয়েছে, সেই সব জায়গায় আপনার মনে হয় কিনা সরকারের পাশাপাশি বিরোধী দলকে, যেহেতু আমরা ছায়া সরকার বলি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায়, সেখানে বিরোধী দলের কি এই সব পরিস্থিতিতে নিজেদের কোনো কমিটি করে হোক তাদের কি কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ আছে কিনা, বা সেটি করার ক্ষেত্রে তাহলে তারাও তো জনগণের প্রতিনিধিত্ব করে, তারা নিজস্ব উদ্যোগে কিছু করতে পারে কিনা? অবশ্যই আমাদের বিরোধী জোট কিন্তু অলরেডি বলেছে যে তারা একটা ছায়া সরকারের মতন গঠন করবে, যেখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্বে একজন নেতা থাকবেন, যিনি হচ্ছে তাদের পলিসি গুলো দিবেন। এইটা হচ্ছে আছে, এবং অলরেডি আমরা এনসিপি থেকে আমরা কিন্তু বাজেটের ব্যাপারে কাজ করা শুরু করেছি যে আমাদের আমি আরেকটু সহজ করে দেই আপনাকে। ধরুন আজকে যদি বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস হয়, সেই সব জায়গাতে তো সরকারের পাশাপাশি বিরোধী দল বসে থাকবে না, তারাও তখন ত্রাণ নিয়ে সাহায্য নিয়ে এগিয়ে যাবে। কিন্তু এই জ্বালানির ক্ষেত্রে তারা কি কি করছে বা কি ধরনের সেরকম কোন উদ্যোগ তো আমরা দেখলাম না। মানে সেটি করবার কি কোনো পরিকল্পনা আছে? জ্বালানির ক্ষেত্রে মানে এখানে সমস্যা যেটা হচ্ছে, জ্বালানিটা এত বড় একটা ব্রডার পলিসি, এখানে কিন্তু বিরোধী দল হচ্ছে পলিসি সাজেশন দিতে পারে। যেমন একটা কথা হচ্ছে যেটা আমরা আজকে তুললাম, যে এভাবে ভর্তুকি দিয়ে হচ্ছে দামটাকে কৃত্রিমভাবে কমিয়ে রাখে, এটা আসলে লং টার্মে কতটুকু সাস্টেনেবল এবং এটা এটার খরচটা কে পোষাবে, এটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার আছে। কিন্তু এক্ষেত্রে আমরা আসলে যেটা চাই, যে আমরা এই সমস্যাটা তো আসলে বিএনপির করা না, এটা তো একটা গ্লোবাল সমস্যা। আমরা চাই যে সরকার এটা ট্রান্সপারেন্ট হোক, সংকটটা যে আছে এটা স্বীকার করা হোক, এরপর হচ্ছে পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে হোক, তার এক্সপার্টদের সাথে, বিরোধী দলের সাথে তারা আলোচনায় যাক। অসংখ্য ধন্যবাদ। সময়ের স্বল্পতার জন্য আর এগিয়ে নিতে পারছি না। আমার মনে হয় যদি বিরোধী দলের পক্ষ থেকে কোনো ক্যাম্পেইন হতো বা কোনো জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম নেওয়া হতো, তাহলেও মানুষ হয়তো সেই এক্সাম্পলারি বিষয়গুলো দেখতো, এরকম হতে পারতো কিনা ভবিষ্যতে সে নিয়ে আলোচনা হতে পারে। ইমরান হাসান, শেষ করবো আমরা, কিছু যুক্ত করেন যদি। দেখুন, আমরা আশা করি, একটু আগে একটা নিউজ দেখেছিলাম যে হরমুজ খুলে যাচ্ছে, হয়তো আমরা দোয়া করতে পারি যে যদি খুলে যায় স্বাভাবিক পরিস্থিতি আসুক। আমাদের দেশ চরম সংকটে আছে, আমরা সারা পৃথিবীর মানুষ সংকটে আছে, তা আমরা আশা করি এখান থেকে ওভারকাম করি, দোয়া করি সবাই। আর আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশি জাতি, বাঙালি জাতি ঐক্যবদ্ধ। আমরা এইভাবে আর বিভাজন না হয়ে আমরা দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা হলো আমার প্রত্যাশা। জি, অসংখ্য ধন্যবাদ। সৈয়দ সাদাত আহমেদ। আমি ইমরান ভাইয়ের সাথে একমতই থাকবো যে আমাদের একটাই রিকোয়েস্ট বিরোধী দলের কাছে, যে লেটস শেক হ্যান্ডস, কনস্ট্রাকটিভ ডেভেলপিং ক্রিটিসিজম করে জনগণের জন্য, জনগণের স্বার্থে আমরা পজিটিভ নোটে আগাই, এটাই আমার ফার্স্ট। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। সম্মানিত আলোচকদের কথার সূত্র ধরে শুধু এটুকুই বলবো, মতপথের ভিন্নতা থাকতে পারে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে এক কাতারেই সামিল হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।